এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আফরানের এই কথাটা মুহূর্তেই কেউ ফেলনা ভাবছে না। আসলেই তো কথাটা সত্যি। এত সবের মাঝে জিনিসটা তো খেয়ালই ছিল না। কিন্তু এই বিপদের মাঝে বিয়ের আমেজ কিভাবে তুলবে? এমনভাবে বিয়ের দিন আসবে কেউ তো চায়নি। কত স্বপ্ন ছিল প্রত্যেকটা মানুষের এই বিয়েটা নিয়ে, কিন্তু কি হলো? এমনিতেই পুলিশে কমপ্লেন করিয়ে রেখেছে। দিনের বেলা এসেছিল পুলিশ, বাড়িতে নানান কথা জিজ্ঞাসাবাদ করেছিল। রহিমা বেগম হালকা হলেও পুলিশের উত্তর দিয়েছে। থেমে থেমে ৩-৪ ঘন্টায় কয়েকটা শব্দ বলেছে। একজন লোক ছিল, কালো রঙের একটা রুমাল পেঁচানো ছিল। হঠাৎ করেই এক হাত দূরে থেকে হাত থেকে কিছু একটা ছিটিয়ে দিতে সব যেন পুড়ে যাচ্ছিল। আর কিছুই দেখার সুযোগ হয়নি। কথাগুলো রহিমা বেগম এক দুটো শব্দ নিম্ন গলায় একবার বলে আধ ঘন্টারও বেশি সময় নিয়েছিল। তারপর আবারও পরের বাক্য বলেছিল। কিন্তু সবচেয়ে অবাক হচ্ছিল পুলিশ একটা কথায় পুরো বিয়ে বাড়িতে একটা ক্যামেরাও ছিল। কিন্তু সবচেয়ে অবাক হয়েছিল পুলিশ একটা কথায় পুরো বিয়ে বাড়িতে একটা ক্যামেরা ছিল না। এটা নিয়ে বিয়ে মানেই হইচই, অথচ এত বড় বিয়ে বাড়িতে ক্যামেরা নেই। বিষয়টা সন্দেহের মধ্যে রেখেছে। এত সব পরিস্থিতিতে বিয়ে জিনিসটা মোটেও মানানসই নয়। তবে না হয়েও তো উপায় কোথায়? এত মানুষদের জানানো হয়ে গিয়েছে, হুট করেই সব কিভাবে বন্ধ করে দেবে? সবার মাঝে সবার দৃষ্টি বুঝে আয়ুষী বলা, চিন্তা করো না, এখন তো সবকিছু ঠিক আছে, শুধু একটু মানিয়ে নিলেই হবে। আর ছোট মা তো এখন ঠিক আছে, শুধু একটু অপেক্ষা। আর বাবা, তোমরা এইসব নিয়ে চিন্তা করো না। কেন বা কারা বাড়ির ভিতরে সে এমন করার সাহস দেখিয়েছে, তাদের উপর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। একটু সময়ের দরকার। আয়েশের কথা সবাই একটু আশ্বস্ত পেয়ে মুখে জোর করে হাসি তোলে। আরিয়া এই সময়টাতে রহিমা বেগমের সাথে উপরেই ছিল। প্রেমা ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে ভেজা মুখ মুছতে লাগলো। মাত্রই সাদিক ভেতরে ঢুকে গলা হালকা আওয়াজ করলো। প্রেমা সেদিকে তাকিয়ে বলল, কি হলো, কিছু বলবেন? বলতে হিমশিম খাচ্ছে এক প্রকার। কই, আগে তো এমন হতো না। আজকাল দেখছি যতবারই প্রেমার সাথে কথা বলতে যায় গলায় আওয়াজ যেন আটকেই যায়। কি বলবে খুঁজেই পায় না। কি হলো, কিছু বলবেন? কিছু প্রয়োজন? উৎকণ্ঠিত হয়ে হালকা তুতলিয়ে বলতে লাগলো, না না না, মানে আমিও ফ্রেশ হব, এই আর কি। এভাবে কেন কথা বলছেন? কিছু হয়েছে? সাদেক প্রেমার থেকে দৃষ্টি সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তা এমন কিছু হয়নি, আসলে ইদানিং একটু বেশি সব কিছু ভালো লাগছে। আবার দৃষ্টি প্রবলেম নাকি সত্যি অপর পাশের মানুষটি সত্যি খুব। এতটুকু বলে নিজেকে আটকায় সাদেক। কি থেকে কি বলে ফেলেছে। মাথাটা নিশ্চয়ই 2 দিনে না ঘুমানোর কারণে এমন করছে। কিছু বলতেই চাচ্ছিল, মনে হলো শেষটা করুন কথাটা। প্রেমার গলার স্বর নিম্ন আবেগপ্রবণ শোনাচ্ছে মনে হচ্ছে। একবার পিছনে ঘুরে প্রেমার দিকে তাকিয়ে আবারও সঙ্গে সঙ্গে সামনে ফিরে চটজলদি ওয়াশরুমেই ঢুকে বুকের উপর হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ও কি হচ্ছে আমার সাথে? কেমন যেন হয়ে যাচ্ছি, মনে হচ্ছে ওনার সামনে এমন জটিলতা হয়ে যায় কেন? আমার বাক্য বলি। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে বারবার ডায়াল প্যাডে যাচ্ছে, আবার স্ক্রিনে ফিরে আসছে। সময়টা তখন হয়তো 11:30টার উপর বাজবে। একবার বারবার মুঠোবন্দি করছে তো অন্যবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি 4টে আঙ্গুল ঘষে যাচ্ছে আফরান। আবারও সময়ের দিকে চোখ রাখলো। প্রায় 12টার কাছাকাছি হয়ে গিয়েছে। চোখ জোড়া লাল হয়ে আসছে। হাত থেকে ফোনটা ছুঁড়ে মারে আফরান। এই তৃষ্ণা, কাউকে দেখার তৃষ্ণা কিভাবে মেটাবে না দেখে? বুকের ভেতর যে আগুন জ্বালিয়েছে এই মেয়ে, এখনো ও কেন বুঝছে না? এই মেয়ে একবার অন্তত এসে দেখা করতে পারতো, তাই না? একটুখানি দেখেই তো আমার সারা রাত চলতো। কিন্তু এই মেয়ে বারবার ভুল করেই যাচ্ছে, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ওই মহিলাকে নিশ্চয়ই একেবারে মেরে ফেলা উচিত ছিল। অন্তত এই মুহূর্তে আমার বুকে মাথা গুজে কাঁদতো, শুধুমাত্র আমার বুকে। কথাটা ভাবতে আফরান অন্য চিন্তাধারা আবারও ধুলা দিয়ে বলতে লাগলো, একজন মাকে মেরে ফেলার চিন্তা কিভাবে করছিস?
সেটাও নিজের সবচেয়ে আপন, যাকে হৃদয়ের গহীনে জায়গা দিয়েছিস, তার মাকে মেরে ফেলার কথা কিভাবে ভাবিস? সঙ্গে সঙ্গে আবার বিচলিত কণ্ঠে বলে উঠছে, একদম না, আমি কাউকে মারতে পারি না কারণ ছাড়া। আমি শুধু আরুকে চেয়েছি, আর কিচ্ছু চাইনি। ওর মাঝে আমার কোনো কিছু বাধা হতে পারে না, নেভার। ওর সব কিছুতেই শুধু আমি থাকবো, শুধুমাত্র আরফান চৌধুরী থাকবে। ও খুশি কিংবা দুঃখ, ওর খুশি কিংবা দুঃখ সব কিছুতে আমি থাকবো, আর কেউ নয়। ওর সব জায়গায় আমার অস্তিত্ব থাকবে, সেটা হোক দৃশ্যমান অথবা অদৃশ্যমান। কথাটা বলে বসা থেকে দাঁড়িয়ে গেল। গলার পাশে মোটা রগগুলো টান খাচ্ছে বারবার। রুম থেকে বেরিয়ে সোজা ঠিক সেই রুমটার সামনেই গেল। যতটা রাগ নিয়ে গিয়েছিল, মূর্তি সব উধাও। কপাল কুঁচকে এখনো তাকিয়ে আছে। নিজ বিছানায় ঘুমিয়ে আছে আরু। কি সুন্দর সেই মুখশ্রী। দরজা খোলা, লাইট অন রেখে ঘুমিয়ে গিয়েছে। আফরান ধীর পায়ে ভেতরে ঢুকে আরিয়ার কাছে গিয়ে পা ঝুলিয়ে খাটের এক পাশে বসে, মুখে হালকা শব্দে হেসে ডান হাতে আরিয়ার মাথায় হাত রেখে বলল, এখনো রাগ করে আছো? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। যদি গতকালকের মতো রাগটা আমার উপর স্থির থাকে, আমাদের মাঝে অন্য কাউকে নিয়ে না আসো, তবে কালকের মতোই মৃত্যু পর্যন্ত ওভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে অপেক্ষা করতে থাকবো। কিন্তু এটা তুমি ঠিক করনি, নিজের রাগটা আমার উপর প্রাধান্য দিয়ে। কথাটা বলে আফরান আরিয়ার কপালে ঠোঁট ছোঁয়ায়। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিয়ের কথা শুনে প্রচন্ড বিরক্ত হয় আরিয়া। এটা কোন ধরনের রিয়ার কি? মায়ের এই অবস্থা রেখে সে কিভাবে বিয়ে পিড়তে বসবে? এটা কেমন ডিসিশন? জাফর সাহেব মুখে ফুলিয়ে বলল, চাচা যান, বলছিলাম কি, এখন না হলে হয় না। মানে বলতে চাচ্ছিলাম যে মায়ের এই অবস্থাতে কিভাবে। চিন্তা করো না মামুনি, রহিমা সুস্থ হয়ে যাবে দেখিও। আর দেখো, লোকজন আসতে শুরু করে দিয়েছে। তাছাড়া এই শেষ মুহূর্তে এসে সবটা বন্ধ করা চায় না। কিন্তু চাচা। এটুকু বলতে জাফর বলল, কোনো কিন্তু নয় মামুনি, এছাড়া আর কিছু করার নেই। জাফরের কথার উপরে আরিয়া কিছু বলতে পারলো না। জাফর সাহেব আর কিছু না, আরিয়ার রুম ছাড়ে। সবকিছু বিরক্ত লাগছে। সকালবেলা ঘুমটা ভাঙিয়ে সামিরা কথাটা শুনিয়ে তার মধ্যে জাফর এসে আরিয়াকে বুঝিয়েছে। জাফর চলে যাওয়ার পর মাথায় একটা কথা এসেছে। ওনাকে বললে নিশ্চয়ই উনি সবটা ঠিক করে দেবেন। কথাটা ভেবে চট করে খাট থেকে নেমে রুম থেকে বেরোতে অবাক হয়। এত সবের মাঝেও বিয়ে বাড়ির ডেকোরেশনে দেখে পুরো বাড়িতে কাঁচা সতেজ বেলি, রজনী, লাল গোলাপ, সাদা গোলাপ, গাঁদা ফুলের সৌরভে মোমো করছে। প্রত্যেকটা কর্নারে, প্রতিটা রেলিং এর কোণে সাইড বাকি নেই। ছোট টেবিলগুলোর উপরে টপগুলোতে আছে কাঁচা ফুল। মুহূর্তে আরিয়ার যেন সব ভুলে যায়। একবার ফুলগুলো ছুঁয়ে দিতে চায়, তাই দু কদম সামনে গিয়ে রেলিংয়ে হোয়াইট পিঙ্ক রোজটায় হাত ছুঁয়ে দেয়। এখান থেকে ঠিক একটু দূরে সিঁড়ির কর্নারে সেই দিন যেই মূর্তিটা ভেঙেছিল আফরান, আজ আবারও সেখানটায় আরেকটা মূর্তি রাখা হয়েছে। হলরুমের ওপর 5 থেকে 6 ইউনিট কম্বিনেশনে ঝাড়বাতি। বিষয়টা আরিয়ার কাছে কিছুটা ইউনিকই লাগছে, কারণ সাধারণত কমিউনিটি সেন্টারের বিয়েগুলোতে অন্যরকম হয়। সে দেখেছে, যদিও যাওয়া হয়নি কখনো। সামিরার বিয়েটা তো বাড়িতে হয়েছে। সবাই তো কত প্রফেশনাল হয়ে নিজ নীতিতে বিয়ে করেছে। হীনতা ছাড়াই জিনিসটা বেশ আকর্ষণীয় লেগেছে। কোথায় ভেবেছিল হলুদ হবে, নাচ গান হবে, চারদিক হই হুল্লোড় হবে, কিন্তু এসব তো কিছুই হলো না। কাপড় হলুদ রঙের শাড়ি পাঞ্জাবি নিয়েছিল, ভেবেছিল হলুদ ওনাকে এইসব পরিয়ে দুজনেই কাপড় ছবি তুলবে, স্মৃতিময় করে রাখবে সবকিছু, যার জন্য বিয়েটা করা। কিন্তু এখন সব কোথা থেকে কোথায় গিয়েছে শুধুমাত্র ওই জানোয়ার লোকটার জন্য। কথাটা ভাবতে আরিয়া দাঁত শক্ত হয়ে আসে। হাতের ফুলটাকে শক্ত করে মুঠোয় বদ্ধ করে ধরে, সঙ্গে সঙ্গে কিছু পাপড়ি ঝরে যায়। আমার মায়ের সাথে এই অন্যায়টুকু যে করেছে তাকে কিছুতেই ছাড়বো না। ভাবনার মাঝে পেছন থেকে প্রেমা বলে ওঠে, হেই, কি ভাবছিস? আরিয়া হঠাৎই চমকে ঘুরে দাঁড়ায় প্রেমার দিকে। কি হলো, এমনভাবে ভয় পাচ্ছিস কেন? ও তুই কখন আসলি? তোর কি কিছু হয়েছে বলবি? কিছু হয়নি তো। আন্টির জন্য মন খারাপ করছিস। দেখ আরও, যেটা হয়ে গেছে আর সেই সময়টা ফিরিয়ে আনা সম্ভব না।
এভাবে থেকে লাভ নেই। বিয়েটা হোক, মুড ফ্রেশ রাখ। পুলিশরা তাদের কাজ করে যাচ্ছে, দেখবি ঠিক হয়ে যাবে সব। আর ওই অমানুষগুলো শাস্তি পাবে ঠিক। আন্টির সাথে এমন কেন করলো মাথায় আসে না। এমন কি করেছে তাদের আন্টি? মন খারাপ করিস না, ওকে? কথাটা বলেই আরিয়ার হাত ধরে টেনে আবারও ভেতরে নিয়ে যায়। প্রেমা মুখে হাসি তুলে আরিয়াকে বলে, তোর তো তাজা ফুল খুব পছন্দের। দেখেছিস ভাইয়া তোর প্রতিটা জিনিস কতটা প্রায়োরিটি দেয়। আফরানের কথাটা শুনতে মাথায় আসলো। সত্যি তো, এসব তো উনি করেছেন। আমার তো এতক্ষণ খেয়ালই ছিল না। কিন্তু উনি কিভাবে জানেন আমার এগুলো পছন্দ? কি ভাবছিস? কিছু না, উম্মাদ লোকেরা যা ইচ্ছা তাই করতে পারে, এসব ভেবে লাভ নেই। আরিয়ার কণ্ঠে অভিযোগ। এটা বুঝতে প্রেমার ভুল হলো না নিশ্চয়ই। ভাইয়ের সাথে আবারও ঝগড়া করেছে। ঝগড়া করেছিস আবার, নাকি ভাই আবার বকেছে? আরিয়া উতলা গলায় বলে উঠল, এই জানিস কি করেছে ওই পাগল লোকটা? শুধুমাত্র একটু কথা না শোনার জন্য কি নিজের টুকু বলতে খলিল সাহেব দরজায় আওয়াজ দিয়ে ভেতরে আসলো। বাবাকে দেখে চুপসে যায় আরিয়া। প্রেমা জায়গা থেকে উঠে দাঁড়িয়ে খলিল সাহেবের বসার জায়গা করে দেয় আরিয়ার পাশে। মা দেখো, তুমি এখন ছোট নেই, সবই বুঝো। আমরা কেউই ঠিকভাবে এখনো আফরানকে বুঝতে পারি না, তবু তুমি তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছ। আমরা নিষেধ করেছি না? জীবনে এক কঠিন অধ্যায় পা দিতে চলেছ, বুঝে শুনে চলতে হবে। তোমার চাচা খুব ভালো মানুষ, শুধুমাত্র তার ওপর ভরসা করে আছি। তবে আফরানের যে রকম মন মানসিকতা, আমি তোমাকে বলতে চাই, যদি সত্যি তোমাকে এই ছেলে পছন্দ করে থাকে তবে তুমি চেষ্টা করো তাকে পরিবারের দিকে ফেরাতে। আমরাও চাই আফরান একজন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করুক, তার কথাবার্তা ধরন পরিবর্তন হোক। তাই তোমাকে আগেই এসব বলে দিতে এসেছি। আর যেহেতু তোমার হাজবেন্ডের খাতায় নাম দিয়েছে, সেহেতু তুমিও তার কথা অবাধ্য হবে না। তার যেসব অপছন্দ সেগুলোতে নিজেকে জড়িত করো না। বাবার কথা শুনে আরিয়ার মাথা নত করে দুই দিকে মাথা দুলে সম্মতি প্রকাশ করে। রাবেয়া বেগম বারবার আফরানের রুমে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। আফরানের রুমের দিকে বারবার উকি দিয়ে তাকাচ্ছে। সেদিন উপরে আফরানের সাথে কথা বলতে গেলেও আফরান রুমে গিয়ে নক করে কথা বলার মতো সাহস করে উঠতেই পারেনি। রাবেয়া বেগমের এমন ফ্যাকাশে চেহারা দেখে সামিরা পাশ থেকে বলল, নাবিল আমার ছেলেটাকে কতদিন হয় দেখি না। রাবেয়া বেগমের কান্না গলা শুনে কলিজাটা ছ্যাদ করে উঠে। সবকিছুর মধ্যে ভাইটার কথাটা ভুলে গিয়েছিল সামিরা। আজ তো বিয়ে হচ্ছে, আজকেও তো ছেড়ে দিতে পারতো ভাইয়া। একটু আফরানের রুমে যাবি? বল না আমার ছেলেটাকে ছেড়ে দিতে। আমি তো মা, আমার তো এমন করে আর সহ্য হচ্ছে না। দরজার সামনে থেকে আয়ুষ বলে উঠল, আমি দেখছি আফরান এবার বাড়াবাড়ি করতেছে। এতদিন আটকে রাখা ঠিক নয়। ফ্যামিলি বলতেও কিছু আছে, ওটা মেবি ওর মাথা থেকে চলে গিয়েছে। আয়ুষের কথা রাবে একটু স্বস্তি পায়। সামনে এগিয়ে এসে আয়ুষের হাত দুটো ধরে বলতে লাগলো, তুমি যথেষ্ট বুঝমান একজন ছেলে আয়ুষ, আমরা দেখেছি। কিছু করো, আমার ছেলেটাকে ওর হাত থেকে ছাড়িয়ে দাও প্লিজ। নিশ্চয় আমার ছেলেটার উপর অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ আমি দেখছি, কিন্তু আমার মনে হয় আফরান এতটাও কিছু করবে না, কারণ ও জানে নাবিল আমাদের পরিবারের একজন সদস্য, তাই না? রাবেয়া বেগম কিভাবে বলবেন যে ছেলে বাবার বয়সী মানুষের গায়ে চাকু চালাতে ভাবে না? একবার সেই ছেলে মানুষ আটকিয়ে যে কি রকম শাস্তি দেবে ভাবতেই পারা যায় না। দরজার আওয়াজ পেয়ে আফরান কপাল কুঁচকে সেদিকে তাকায়। বাবার বোঝার চেষ্টা করে কে হতে পারে। আরিয়া এখন আসবে না এটা তো শিওর, তবে তার রুমে এমন করে কে নক করবে? ভাবনার মাঝে আবার আওয়াজ পেতেই উঠে গিয়ে দরজা খুলে দেয় আফরান। আয়েশকে দেখে কপাল কুঁচকে বলল, কথা কি হয়েছে? আমার কাছে কারো প্রয়োজনে আসা মোটেও পছন্দ নয়, আসতে পারিস। বলে আফরান দরজা আটকে দিতে চায়, কিন্তু আয়েশ ঠিকই আফরানের হাতের পাশে হাত রেখে দরজাটা আটকানো থামিয়ে দিয়ে বলে, অনেক হয়েছে, এবার নাবিলকে ছেড়ে দে। ওর মা বাবা বোন সবাই এখন অনেক চিন্তা করছে। দেখ নাবিল কি করেছে আমি জানি না, তবে আন্দাজ করতে পারছি কিছুটা। আর ওর সাথে ছিল তাই এমন করছিস, তাই না? দেখ আরো কিন্তু ওর কাছেই সুরক্ষিত ছিল। এই 3টা বছর ও চাইলে হয়তো আরিয়াকে বিয়েও করতে পারতো জোর করে। বলে আফরান আয়েশের কণ্ঠনালীতে ডান হাত শক্ত করে ধরে শক্ত গলায় বলতে লাগলো,
একদম মেনে দিব। সাহস হয় কি করে তোর আরুর ব্যাপারে এইসব কথা বলার? বিয়ে? কিসের বিয়ে? জোর করে বিয়ে করতো? তোর কি মনে হয় আমি বসে বসে বিয়েটা কিভাবে হয় সেটা দেখতাম? ধ্বংস করে দিতাম সবকিছু তার আগেই, বুঝলি? অস্তিত্ব মুছে দিতাম ওই দুটোর। এসব বাজে কথা কোথা থেকে মাথায় আসে তোদের? চুপচাপ জায়গা ছাড়। কথা শেষ করে গলা ছেড়ে দেয় আফরানের গায়ের ফর্সা রং হওয়ার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে লাল হয়ে যাওয়া অংশ। আফরান পাগল হয়ে গেছিস? ও ভাই, তুই কি কখনো চেঞ্জ হবে না? আফরান আয়েশের কথার পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। আচ্ছা, ওসব বলবো না। নাবিল ঠিক আছে তো? এটা বল অন্তত, খবরটা তো দিতে পারিস। শুনলে নিতে পারবি না। আয়েশ একবার চোখ গিলে বলল, কি করেছিস? মেরে দিয়েছিস? আফরান জোট কেয়ার ভাব নিয়ে খাটের উপরে বসে বাঁকা হেসে বলল, হাত পা শরীর থেকে আলাদা করে দিয়েছি, সাথে জিব্বাতে সযত্নে ব্লেড বসিয়ে দিয়ে এসেছি। বিশ্বাস কর, জিব্বা কিন্তু কেটে দেয়নি। যেই বুক দিয়ে 3টা বছর মিথ্যে বলে আরুর সাথে কথা বলেছে, সেটার অবশ্যই শাস্তি পাওয়া উচিত, তাই না? আয়েশের গলা শুকিয়ে আসছে। সত্যি বলেছে নাকি মিথ্যা? এই মুহূর্তে বিশ্বাস অবিশ্বাসের মাঝে রয়েছে আয়েশ। কি বলছিস আফরান? মাথা ঠিক আছে? আরফান চৌধুরী শুধু শুধু মিথ্যে বলে না। আয়েশের কাছে সবটা এখন গুলিয়ে যাচ্ছে। অনেক হিসাব মিলাতেই ব্যস্ত আয়েশ। সামান্য তেজে কিনা এমন করতে পারে, যদি সেটা সত্যি হয় তবে তো ছোট মা। জায়গা ছেড়ে পরে হিসাব করিস, এখন ছাড়। আয়েশ যেন স্তব্ধ হয়ে আছে, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। চুপচাপ আফরানের রুমের সামনে থেকে চলে যায়। সময়টা ঠিক বিকেলের মধ্যে হবে। সূর্যটা যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তার তাপমাত্রা কমিয়ে দেয়, তখন আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়া চুপচাপ করে বসে আছে। দুজন পার্লারের মহিলা আরিয়াকে সাজিয়ে দিচ্ছে। প্রায় শেষ পর্যায়ে এখন হালকা পিঙ্ক কালারের লেহেঙ্গা শরীরে জড়ানো আছে। হালকা কাজ করা বিয়েতে সাধারণত সবাই কিছুটা গর্জিয়াসের মধ্যে ড্রেস পরে, কিন্তু ড্রেসটা সে গর্জিয়াসের ছিটে ফোটাও নেই। শুধু গলার কাজটায় অল্প করে চোখ ধাঁধানো আকর্ষণ করা কাজ রয়েছে, আর ওড়নাটাতেও ছোট ছোট কিছু পাথর বসানো আছে। মাথায় হিজাব বাঁধা, দুহাত মুঠো ভর্তি, ড্রেসের সঙ্গে মিলিয়ে চুড়ি। তবে ড্রেসটা পছন্দ হলো, বিয়ের জন্য এটা মোটেও পছন্দ হয়নি তার, কিন্তু এটাতে কোনো নাকশতা প্রকাশ করেনি আরিয়া। নীল রঙের এই সামিরার পছন্দে ক্রয়কৃত লেহেঙ্গা প্রেমার শরীরে। সাদেক মাত্র গোসল সেরে বের হয়েছে, কাঁধের এক পাশে তাওয়াল রাখা, ভেতর থেকেই কাপড় চেঞ্জ করে সেজে একেবারেই। কারণ যাওয়ার সময় প্রেমা এখানেই ছিল, দেখেছে সে। যদি বের হয়েও দেখে প্রেমা যে তখনও ভেতরে আছে, নিশ্চয়ই বিষয়টা কেমন দেখাবে হলো সেটাই। কিন্তু এটার জন্য প্রস্তুতি ছিল না সাদেক। সেই দিন প্রথম এই ড্রেসেই এই মেয়ের ওপর দৃষ্টি পড়েছিল মন কাড়া। আজকেও আবারও এই সেই ড্রেস, তাই কিন্তু আজ একটু বেশি অন্যরকম লাগছে না? গলায় কানে মাথায় সবখানি অলংকারে আবৃত, ওনার উপরে কোমরের পাথরের চিকন বেরিটা সৌন্দর্য যেন আরো আকর্ষণীয় করে ডাকছে কাছে। সাদেককে বের হতে দেখে প্রেমা একটু থতমতই খেল। সে ভেবেছিল সাদেক বের হওয়ার আগেই চলে যাবে রুম থেকে। হাত থেকে ছোট্ট পাথরের ক্লিপটা চট করে মাথায় গুজে নিয়ে বলল, আপনি রেডি হয়ে নিন, আমি আসি। সাদেক প্রেমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, আমার তেমন কোনো কাজ নেই, তুমি চাইলে শেষ করতে পারো, সমস্যা নেই। শেষ আমার। আজ যেন চাইলেও চোখ সরাতে পারছে না প্রেমার উপর থেকে। শরীরটা যেন কারো ভারী হয়ে আসছে। মাত্র তো গোসল করে আসলো, তবুও শরীরটা গরম হয়ে আসছে কেন? সাদিকের দৃষ্টিতে ভীষণ রকমের অস্বস্তি, আসক্তির ঘোর প্রকাশ পাচ্ছে। চোখ জোড়া আবেগের থেকে কেমন যেন নেশালো হয়ে গিয়েছে। চিবুকের নিচ বরাবর কংসনালীর ভাসমান হাড়টাতে প্রেমার দৃষ্টি বার কয়েক ঢোক গেল। সাদেক আস্তে আস্তে কিছুদিন ধরেই লক্ষ্য করেছিল প্রেমার প্রতি সাদেকের হালকা আসক্তি। বারবার কথা বলার চেষ্টা, দূর থেকে তাকে লক্ষ্য করা, এসব কিছু প্রেমার দৃষ্টি এড়াতে পারেনি। কিন্তু কোন মুখে তার এই
মুখ নিয়ে তার ভেতর অনুভূতি প্রকাশ করবে। উনি যে খুব ভালো মনের মানুষ, অথচ সে তো কতটা নিজ। বিয়ের আগে পরিবারের সম্মান নিয়ে খেলেছে সে, যার দরুন আজও ঠিকভাবে মুখ দেখাতে পারে না। কিন্তু উনি তো সম্পূর্ণ উদার মনের একজন মানুষ। সবটা জেনেও সত্যি কি মেনে নিয়েছেন, নাকি শুধুমাত্র ফ্যামিলির জন্য চিন্তা করে সবটা ঠিক করতে চাচ্ছেন? কথাগুলো ভাবার মাঝে আকস্মিক প্রেমার নিজ কোমরে কারো হাতের ছোঁয়া অনুভব করতে চমকিয়ে উঠে প্রথমেই কোমরের দৃষ্টি দেয়। কোমরের অল্প দৃশ্যমান অংশ টুকুতে সাদেক হাত আলতোভাবে তাকে স্পর্শ করেছে। প্রেমা কাঁপছে, শরীর থর থর করে কাঁপছে। সাদেকের দিকে তাকানোর সাহসটুকু পাচ্ছে না এই মুহূর্তে, তাই এইভাবে চোখ বন্ধ করে নেয়। দু হাতে নিজের ল্যাঙ্গাটাতে চাপড়ে ধরে আছে। সাদেক এই প্রথমবার কোনো মেয়ে জাতির শরীরে অনিচ্ছাকৃতভাবে ছুঁয়েছে। না চাইতো ওই ফসা অংশটুতে হাত চলে গিয়েছে। শরীরের গরম তাপ প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। সেকেন্ড কয়েক পর নিজে অবস্থানের কথা মাথার চট করে হাতটা সরিয়ে নেয়। কপালে হালকা ঘামের চড়াচড়ি, কাঁধের তাওয়ালটা দিয়ে কপালে ঘাম মুছে নেয়। সাদেকের হাত সরাতে প্রেমাও চোখ তুলে নেয়। সঙ্গে সঙ্গে কি করবে এই মুহূর্তে? সে বেরিয়ে যাবে দৌড়ে, নাকি এখানেই থাকবে? দুটো না আছে। চোখের পাপড়িগুলো বারবার বন্ধ হচ্ছে, আবার তাকাচ্ছে। কোনো দিকে দৃষ্টি নিবদ্ধ করবে তা জানা নেই। লজ্জা আড়ষ্ট হয়ে লাল হয়ে গিয়েছে প্রেমা পুরো। সাদেক এখনো ওই মুখশ্রীর থেকে চোখ সরাতে পারছে না। প্রতিটা জিনিসই খুব নিখুঁতভাবে পরখ করছে। আজ প্রেমার অবস্থা দেখে নিজের অবস্থা যেন ভুলে গিয়েছে সে। ছোটের কোণে হাসি মিষ্টি জমে। কিন্তু প্রেমা কি প্রস্তুত এসবের জন্য? ও কি আমাকে মেনে নিতে পেরেছে? কথাটা ভাবতে আবারও বলা শুরু করলো। সরি, আসলে আমি কিভাবে কি থেকে মানে বলতে চাচ্ছি যে আমি ইচ্ছে করে এমন কিছু করতে চাইনি সত্যি, কিন্তু জানি না আমার আজকাল কি হয়েছে। বারবার যেন কি হয়ে যায় বুঝতে পারি না। প্রেমা দেখো, সত্যি বলছি, তুমি যতদিন আমাকে হাজবেন্ড হিসেবে না মানতে পারবে আমি। এতটুকু বলতে প্রেমা দু হাত কচলাতে বলল, আমি কখনো বলিনি আমি আপনাকে হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করিনি। কথাটা বলার সময় চোখ স্থির রাখতে পারলো না প্রেমা। সাদেক কিছু তো একটা অবাক হয়ে বলল, অর্থাৎ তুমি? হ্যাঁ, আমি বর্তমান নিয়ে চলতে চাই, অতীত নিয়ে ভাবতে চাই না কখনো। তাছাড়া ওসব আমি দুঃস্বপ্ন হিসেবে ভেবে নিয়েছি। আমি সামনে এগোতে চাই। আমি জানি আমি আপনার যোগ্যতা রাখি না, তবুও বলছি আমি চাই না আপনার সম্পর্কটা ভেঙে যাক। আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি বর্তমানে আর কোনো ভুল করতে চাই না। পাশে চাই আপনাকে। হয়তো আপনি ভাবছেন সমাজ কিংবা দু পরিবারের দিকে তাকিয়ে আমি সব বলছি, কিন্তু বিশ্বাস করুন বিষয়টা এমন নয়। জানি না আপনার মাঝে কি আছে, আমি জানি না সেকেন্ড টাইম কেউ কারো প্রতি মুগ্ধতা খুঁজে পায় কিনা, কিন্তু আমি দ্বিতীয়বারের মতো আপনার প্রতি। এইটুকু বলেই চুপসে যায় প্রেমা। সবগুলো কথা বলার সময় চোখ বেয়ে পানি বেরিয়েছে, নিজেও জানে না। কথাগুলো একসাথে বলতে গিয়ে উত্তেজনায় কি বলে ফেলেছে বুঝতে পেরে হাসপাস শুরু করে দেয়। এতক্ষণ চোখ রেখে কথাগুলো বলেছিল, কিন্তু এখন পারছে না আর, তাই তো চোখ সরিয়ে নেয়। সাদেক এতক্ষণ প্রেমার কথা বলার ধরনগুলো দেখছিল। প্রতিটা কথার সময় এক এক রকম লেগেছে। কথাগুলো যেন মনে হলো সবটা অনুভূতি জুড়ে সাদেককে বোঝাতে চাইলেও কিছু, যেটা বুঝতে সাদেকের সমস্যা হয়নি। কিন্তু এভাবে কান্নার গলায় কেন বলল কথাগুলো এই মুহূর্তে? যে প্রেমার চোখে জল শোভা পাচ্ছে না। তাছাড়া এভাবে কখনো কাঁদতে দেখেনি প্রেমাকে। যথেষ্ট ধারণা ছিল প্রেমা একজন স্ট্রং পার্সোনালিটির মেয়ে, কিন্তু এই মুহূর্তে সব ধারণা যেন মিথ্যে প্রমাণিত হলো। কথাগুলো ভাবা শেষ করে 2 সেকেন্ড সময় নিল না। প্রেমার অশ্রু মাখা গাল দুটো দু হাতে আলতো করে আঁকড়ে ধরে ভেজা গালে পরপর দুটো চুমু খেয়ে বলল, এভাবে কাছে গেল। প্রেমা চমকিয়ে উঠে সাদেকের দিকে তাকায়। হঠাৎ করে কি হলো বোঝার চেষ্টা করলো। এটা সত্যি ছিল? প্রেমার এমন প্রশ্ন যুক্ত চাহনি দেখে সাদেক এবার কিছুটা ঝুঁকে ঠিক
গলার নিচে প্রগাঢ় চুমু বসায়। বেশ মিনিটের মতো তার সেই অনুভূতি যুক্ত চুমুটা ধরে রাখে সেইখানটায়। প্রেমার চোখ বন্ধ করে সাদেকে পরিহিত ব্লু সিকোয়েন্স যুক্ত পাঞ্জাবের পেছনের এক হাত চেপে ধরে অন্য হাতে সাদেকের মাথার চুলগুলো আঁকড়ে ধরে। নিজেকে সাদেকের একদম কাছে নিয়ে আসে। নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে, প্রতিটি প্রহর জানান দিচ্ছে এটা আবেগপ্রবণ মুহূর্ত, দুজন নব দম্পতি স্বামী স্ত্রীর কিছু রঙিন মুহূর্ত। আজ বিয়ের দিনেও আফরান বেরিয়ে গিয়েছে কাজের জন্য। বাড়ির সবটা দায়িত্ব তানভীরকে সামলাতে হচ্ছে একা। সবাইকে প্রোটেক্ট করার দায়িত্বটা এই মুহূর্তে তানভীরের উপরই বলা যায়, কারণ ইতালির একজন দক্ষ প্রতাপশালী বিজনেসম্যান অথবা সিক্রেট মাফিয়া বলা যায়। আফরানের মতোই ক্যারেক্টারটা কিছুটা। নাম অর্পণ কার্তিক রায়। সনাতনী ধর্ম পালন করে লোকটা দেশে এসেছে শুধুমাত্র আফরানের সব বিজনেস পরিকল্পনা ধ্বংস করার উদ্দেশ্যে। আফরানের সাথে বিজনেস ডিল নিয়ে কয়েক বছর আগে ঝামেলা হয়েছিল, সেখানে থেকে শত্রুতা পিছু নিয়ে এই পর্যন্ত এসেছে। একমাত্র উদ্দেশ্য আদিত্য আফরান চৌধুরী অস্তিত্ব ছিন্ন ভিন্ন করে তবেই সে ক্ষান্ত হবে। সবাই এই মুহূর্তে ঠিক আরিয়ার চারিদিকে ঘিরে আছে। সবার মুখে একটাই কথা, এই ছেলে আজকের দিনটাতেও এমন হেয়ালি হচ্ছে কেন? অথচ আকাশে রাত নেমে তারার মেলা প্রকাশিত হয়েছে, প্রায় ঘন্টাখানিক হয়ে যাবে। আর এভাবে বসে আছে। জাফর সাহেব আয়ুষ এই পর্যন্ত কয়েক হাজার কল দিয়েছে, এমনকি তানভীরও আজ অসহ্য হয়েছে আফরানের কাজে। অথচ আজ আফরানের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না এখনো। সবার অগোছিত কথায় আরিয়া হাজারটা অভিযোগ এঁকে দিয়েছে আফরানের ওপর। এই পর্যন্ত এতগুলো কথা আর হজম করতে পারছে না আরিয়া। চোখের কিভাবে এতটা উদাসীন হতে পারলেন উনি, সেটাও আজকের এই দিনে? কোণে জল নামে আরিয়ার, অথচ সে সবার সামনে কাঁদতে চাচ্ছে না। তবুও যেন মনের কথাগুলো শুনে নিয়ে চোখজোড়া নিজ গতিতে থাকছে না। প্রবল বেগে নেমে আসছে অশ্রুধারা। লোকজনের গুঞ্জন কিছুতে আর নিতে পারছে না আরিয়া। হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে গেল সবার মাঝে। পাশ থেকে সামিরা আস্তে করে বলল, কি হয়েছে? একটু ধৈর্য ধর ভাইয়া, এক্ষুনি চলে আসবে। জাফর সাহেব আরিয়ার দিকে তাকে কিছু বলার মতো কথা পেল না। খলিল সাহেব জাফরকে বলল, ভাইজান এসব কি হচ্ছে? আমার মেয়েটাকে যদি ওই ছেলে বিয়ে না করার ছিল তবে কেন গতকাল বিয়ের কথাটা নিজেই বলেছিল? তুমি চিন্তা করো না, আমি দেখছি। কথাটা বলে খলিল সাহেবকে আশ্বাস দিয়ে ফোনটা আবারও অন করে আফরানের নাম্বারে ডায়াল করলো। আরিয়া জায়গা থেকে নেমে সবার মাঝ থেকে হাঁটা শুরু করলো। এতেই যেন আরো বেশি মহিলাদের আওয়াজ ভেসে আসতে লাগলো। এক হাতে চোখের জল মুছে কারো কথায় কর্ণপাত না করেই চলে যেতে লাগলো আকস্মিক। পেছন থেকে কেউ আর আরিয়ার বাম হাতটি কেউ ধরে উল্টো দিকে ঘুরিয়ে আগের জায়গায় নিয়ে যেতে লাগলো। আরিয়া আহ শব্দ করে লোকটির দিকে তাকে যেন আরো এক সমুদ্র অভিমানী গলায় বলতে লাগলো, ছাড়ুন বলছি, থাকবো না আমি আপনার সাথে। আমি বিয়ে করব না, হাত ছাড়ুন আমার। আফরান কোনো কথা না বলে আরিয়াকে টেনে নিয়ে আগের জায়গায় বসে কাজী সাহেবকে বলতে লাগলো, শুরু করুন। পুরো বাড়ি যেখানে এতক্ষণ গুঞ্জনে ভরপুর ছিল, তেমনি এই মুহূর্তে ততটা নিস্তব্ধ হয়ে আছে। কখন আসলো এই ছেলে? এসে আবার শুরু করে দিয়েছে নিজের ক্যারেক্টার দেখানো। যদিও কথাগুলো সবাই পেটের ভিতরে রেখেছে, মুখে বলার সাহস আছে নাকি কারো? আরিয়া আফরানের হাত থেকে নিজের হাত ছাড়ানোর জন্য অন্য হাতে আফরানের হাত সরাতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু এত জোরেই ধরেছে যে দুই হাত দিয়েও কোনো লাভ হচ্ছে না, ছাড়ানো যাচ্ছে না। বললাম তো আমাকে ছেড়ে দিন, আপনি আপনার কাজেই থাকুন, লাগবে না আমার এমন বিয়ে। আফরান আরিয়ার দিকে এখনো একবারও চোখ রাখেনি। আফরান কর্কশ কঞ্চে বলল, আফরান আর একটা কথা বলবি তো এখানেই পুঁতে দিব। চুপ থাকতে বলেছি তোকে। যা ইচ্ছে করুন, কিন্তু আপনাকে আমি বিয়ে করব না, যেতে দিন আমায়। বিরক্ত হয়ে মৌলবী কে আবার বলল, কি বলেছি শুনেননি? স্যার, ম্যাডাম তো রাজি নয়, তাহলে কিভাবে বিয়ে হবে? বিয়ের জন্য দুজনকেই সম্মতি থাকতে হবে, কেউ একজন রাজি না হলে। আজটুকু বলতে আফরান লোকটিকে ধমকে বলল, একদম প্যাচাল পারিস না, যেটা বললাম সেটা কর, নয়তো এখান থেকে ভালোভাবে ফিরতে পারবি না, বলে দিলাম। কথাটা বলে তানভীরের দিকে তাকায়। তানভীর কিছুটা ভয় পেয়ে কাজীকে বলল, আপনি যা করার জলদি করুন, নিজের ভালো চাইলে। লোকটা ভয়ে পেয়ে কেঁপে উঠে
বিয়ের জন্য যা যা পড়তে হয় ওসব পড়া শুরু করলো, অর্থাৎ কিছু আরবি বাক্য মুখে বলতে লাগলো। দেখলেন কি বললো, আমি সম্মতি না দিলে বিয়ে হবে না। এখন কি করবেন আপনি? ছেড়ে দিন আমাকে, একদম জোর করবেন না বলে দিলাম। আমাকে মানুষদের দিয়ে কথা শুনিয়েছেন আপনি, আপনার সাথে আমার কথা নেই। কে কি বলেছে? আফরানের শক্ত কণ্ঠ আরিয়া বুঝতে বাকি নেই লোকটা আবার রেগে গিয়েছে, তাই নিজের ন্যাকা কান্না বন্ধ করে বলল, আর কেউ কিছু বলেনি তো, আপনি দেরি করেছিলেন তাই আমি। আরিয়ার কথা শেষ করতে না দিয়ে তানভীর দিকে তাকিয়ে প্রশ্নটা আবারও প্রয়োগ করে। আসলে স্যারকে কে কি বলবে, সবাই তো আত্মীয় স্বজন, এছাড়া তো কেউ নেই। তানভীরের কথায় আফরান কিছুটা শান্ত হয়। কাজী সাহেব এবার আফরানের দিকে তাকিয়ে ভীত দৃষ্টি নিয়ে বলল, আপনার কাবিনের ব্যাপারে কিছুই তো এখানে উল্লেখ নেই, কি বলবো? ওটা বাদ, ওটা আমি করে নিয়েছি, আসল কাজ করুন। এটাই তো আসল স্যার। আবারও ধমকিয়ে বলল, বলেছি না ওটা আমার একান্ত ব্যাপার, আমার কাছে আছে। ওটা বাদে যা যা বাকি ওসব বলেন। আবারও কেঁদে উঠে কাজী। পাশ থেকে জাফর বলে ওঠে, এতটুকু এভাবে কেউ বিয়ে করে? আমি আবার জীবনে তোমার মতো বেহায়া ছেলে কখনো দেখিনি। আর কাবিন ছাড়া তুমি বিয়ে করতে চাচ্ছ? তোমার সম্পদের এতটাই দরকার যে? বলতেই পাশ থেকে তানভীর বলে উঠল, ভুল বুঝছেন স্যারকে, স্যার আগে এটা করে নিয়েছিলেন। স্যারের কাবিননামা আমার কাছে ছিল, দেখেছি আমি। তা কি ছিল কাবিন? সাক্ষী ছাড়া কাবিন কিভাবে গ্রহণযোগ্য? দেখা গেল পরবর্তী ওদের সম্পর্কটায় ঝামেলা চলছে বা। এতটুকু বলতে তানভীর বলল, আপনি ভুল করছেন, স্যার অবুঝ নয়। স্যারের 1000 কোটি টাকার সম্পত্তির অর্ধেক আপনার মেয়ের নামে লেখা, আর সাথে যেটা সম্ভব নয় সেটাও স্যার জোর করে সেখানে লিখিয়েছেন। আপনার মেয়ের প্রাণ যত। এটুকু বলতে আফরান তানভীরের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ফেলে বলল, কিছু বলতে বলেছি তোকে? উত্তর দিতে এখানে আনা হয়েছে তোকে? আফরানের কড়া গলার কথায় তানভীর কেঁপে উঠছে, একদম চুপসে গিয়ে ঠোঁটের উপর আঙুল ছোঁয়ায়। তানভীরের কথা শুনে সবাই একটু অবাকই হলো, কারোর যেন বিশ্বাসই হলো না। তাই জাফর সাহেবই আবার প্রশ্ন করলেন, বিষয়টা তোমাদের কাছে মজার মনে হচ্ছে? এটা মোটেও মজার নয়, ঠিকভাবে বলো। কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তানভীর আবারও বলে উঠছে। আমি মিথ্যে বলছি না স্যার। আফরান আবারও বিরক্তি চাহনি রাখে তানভীরের উপর। এবার একটু বেশি ভয় পেয়ে দু কদম পিছিয়ে যায়। আর একটা কথাও যেন এটা নিয়ে না হয়। আফরানের শেষের কথায় আর কারো সাহস হলো না এটা নিয়ে কথা বাড়ানোর। কাজী সাহেবের দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে লোকটা বলে উঠল, ম্যাডামকে কবুল বলতে বলুন। আরিয়া চট করে সোজা উত্তর দেয়, আমি এই লোকটাকে বিয়ে করব না কিছুতেই। পাশ থেকে আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলল, মার চিনিস? দেখ আরু, পরে যা ইচ্ছে বলিস, এখন এটা ন্যাকামোর জায়গা না, চুপচাপ কথা শুন, নয়তো। বলবো না, সত্যি বলছি আমি আপনাকে আজটুকু বলতেই নিজের হাতে ব্যথা অনুভব করে আরু। শব্দ করে হাতের দিকে তাকায় আফরান, যেখানে শক্ত হাতে ধরে আছে সেখানটায় আরো জোরে চেপে ধরে বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে আঙ্গুলে নখ দিয়ে খামচে যাচ্ছে। বারবার এই মেয়েটা নিজের সীমা লঙ্ঘন করে নিজেই শাস্তিগুলো বাড়িয়ে নেয়। ভালোভাবে বলেছিলাম পরে নিজের রাগ মেটাবি, কথাটার গুরুত্বই রাখলো না এই মেয়ে। আরফানের উপরের নিচের দাঁতগুলো একটাতে অন্যটা পিষে যাচ্ছে। কি করছেন? ব্যথা লাগছে আমার। আরিয়ার কথার মানেটা উপস্থিত কেউ বুঝলো না, কারণ কারো চোখে বিষয়টি পড়েনি। পাশ থেকে আয়েশ বলল, রাগ করেছিস? কিন্তু এখন কাজী সাহেবের কথা শোন, নয়তো পরে নিজেই আফসোস করবি। দেখব। বলুন ম্যাডাম। আরিয়া আফরানের দিকে একবার তাকায়। আফরান কাজী সাহেবের হাতের ডায়েরিটার দিকে তাকিয়ে আছে। ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে ভাসমান। পরনে সাদা রঙের কোট প্যান্ট, কিন্তু মাঝে ছোট্ট পাথরের বোতামটা ঝাড়ানো, হয়তো আস্তে আস্তেই পড়েছে। এইগুলো তাই সময় পায়নি অথবা খেয়ালই করে। সব টানতে আবারও হালকা কারুকাজের ছাপ বসানো, যেই জায়গাটাতে আরেকটু সুন্দর করে তুলেছে। হাতে আজ ঘড়ি নেই, সাদা আর গোল্ড কালারের মিক্সড একটা চেইন ব্রেসলেট, চিকন। কিন্তু আজ এসবে আরিয়া মোটেও আকৃষ্ট হবার নয় এই লোকটার প্রতি। সব সময় নিজের কাজ আগে,
করবো না বিয়ে, থাকবো না ওনার সাথে। কথাটা বাবার সঙ্গে সঙ্গে আফরান আরো জোরে খামচে ধরতে আরিয়া গদগদ করে উচ্চ আওয়াজে বলে উঠল, কবুল 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 কবুল। ছাড়ুন, এবার লাগছে আমার। আরিয়া কবুল বলাটা সবাইকে আশ্চর্য করে দিয়েছে। এভাবেও কবুল বলে কেউ? সেটাও তো এত লোকজনের সামনে। বিয়ের কোণে আফরানের ছোটের কোণে হাসি লুকায় এভাবে বললে কার হাসি আসবে না? অবশ্য এই মুহূর্তে আফরানের খুব জোরে হাসতে ইচ্ছে করছে, কিন্তু পাবলিক প্লেস মোটেও আসলে চলবে না বইয়ের জন্য। কাজী সাহেব জোর করে হাসি এনে বলেন, বা এতক্ষণ তো বিয়ে করবে না বলে যাচ্ছিল, এখন একসাথেই চার। এইটুকু বলতে আফরান বলল, আর কিছু বাকি থাকলে বলুন, নয়তো যেতে পারেন। স্যার আপনাকেও তো বলতেই হবে, নয়তো। আফরান কপাল কুচকে তানভীরের দিকে তাকায়। তানভীর ভীত গলায় বলল, হ্যাঁ স্যার, দুজনকেই বলতে হবে। আফরান মুখে বিরক্তি প্রকাশ করে বলল, ওকে, চলবে এবার? শেষ হলে আসতে পারেন। স্যার 3 বার বলতে হয়। আরেকবার ধমক দিয়ে বলল, আমাকে কি জোকার মনে হয়? একবার নয় 3 বার কেন বলতে হবে? আমি কি মিথ্যে বলেছি মনে হচ্ছে? কথাটা বলেই আরিয়ার হাত ধরে উঠে দাঁড়ায় আফরান। আফরানের দরজার চারপাশটা হরেক রকমের কাঁচা ফুলের সৌরভে মাতোয়ারা হয়ে আছে। যদিও এই মুহূর্তে এই ঘ্রাণটা বাইরের কোথাও হতে, তবে হয়তো মৌমাছিদের ভিড় জমতো নিশ্চয়ই। সামনেই আরিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে আফরান, আগে ফুসছে ভীষণভাবে। তখন সকলের জোড়াজড়িতে তাল মিলিয়ে বিয়েটা ঠিকভাবে সম্পূর্ণ করে উপরে চলে আসে। কারো কথায় পাত্তা দেয়নি, সবাই ভেতরে ভেতরে কানাঘুষা করলেও উপরে থেকে একটা শব্দ বের করার সাহস পায়নি। তবে সকলেই গুঞ্জনের চেয়ে একটু বেশি অবাক হয়েছে, যেখানে আফরান চৌধুরী নামক এই কিলার কখনো কোনো মেয়েদের দিকে মুখ তুলে তাকায়নি, সেখানে আজ আসার পর থেকে বউয়ের হাত ছাড়ছেই না। আয়স, সামিরা, প্রেমা, আশরাফ সহ ঠিক আফরানের দরজার সামনে দরজায় একসাথে দাঁড়িয়ে আছে, মিটিমিটি হাসছে। আফরানের এই অবস্থা দেখে আফরান উপরে আসার পর দরজা লক করে পেয়ে মাথাটা আবারও ভুটভুট করে শুরু করে দিয়েছে। চাবিটাও পাচ্ছে না। সব সময় তো নিজের কাছেই থাকে এই চাবি, কিন্তু এখন নেই। তাই ভেবেছিল হারিয়ে গেছে, কিন্তু মিনিটের মাথায় আফরানের চিন্তা কে দোষে দিয়েছে। আয়ুষ পেছন থেকে বলে উঠল, লাভ নেই ভাই। আফরান কপাল কুচকে পেছনে থাকায় আয়ুষের পাশে প্রেমা, সামিরা, সাদেক ও রয়েছে। মুখে পরম খুশির ঝলক বসে পাশ কেটে আফরানকে ক্রস করে ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়ে হাতের চাবিটা আফরানের সামনে ধরে বলো, এইটা নিতে চাইলে চট করে পকেট ফাঁকা কর। ননসেন্সদের মতো কথা বলা কবে থেকে স্টার্ট করলি? আফরানের গম্ভীর গলা। সে যাই বল না কেন, বউ পেয়েছিস, এমনি এমনি সজ্জায় কিভাবে যেতে দিই বল? তাছাড়া এতগুলো বছর এই এক বাড়িতে থেকেও তোর এই পকেট থেকে 1 টাকা নিতে পারিনি। আজ তো সুযোগটা কাজে লাগানো হয়ে যায়। কি বলিস সাদেক? কথাটা বলে আয়ুষ সাদেকের কাঁধে হাত রেখে দুষ্টু হাসল। এদিকে সাদেকের গলা শুকিয়ে কাট কাট হয়ে আসে। সে আসতে চায়নি, আয়ুষ জোর করে নিয়ে এসেছে। সেই হাত মুচড়িয়ে দেওয়া, ভিলেন আচরণ করা সব জায়গায় সাদেকের মতো নরম মনের মানুষের কাছে অস্বস্তিকর অবস্থা তো হবেই, কিন্তু আপাতত ওসব খুলে আয়ুষের সাথেই বললাম, এক্স্যাক্টলি আয়েশ, দেখো ব্রো, সব সময় কিন্তু নিজের এই ডেভিল আচরণের কারণে বেঁচে যাও। আজ যাই বলো, বউয়ের কাজ পেতে হলে টাকা দিতে হবে, নয়তো আজকের রাত মিস করবে। বাসুরাতে বউয়ের সাথে সময় না কাটাতে বলে নিশ্চয়ই খারাপ লাগবে, কিন্তু আমাদের কিছু করার নেই, এটাই নিয়ম। সাদেকের কথা বলাটার সাথে সাথে প্রেমা আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে একবার সাদেককে দেখে নেয়। এমন ঠোঁট কাটা কথা কখনো বলতে দেখেনি সাদেককে, সেটাও এমন এতজন মানুষের মাঝে। উপরে এই দৃশ্য পর্যবেক্ষণ করে তানভীর দ্রুত পায়ে উপরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলা, সরি স্যার। আফরানের রাগ মুহূর্তে মুহূর্তে বেড়ে চলছে, কিন্তু এই মুহূর্তে মুড চেঞ্জ করার ইচ্ছে নেই। তানভীর আয়াসের দিকে তাকিয়ে বলা, স্যার এসব পছন্দ করেন না। স্যার স্বাভাবিক থাকতে ভেতরে যেতে দিন, জায়গা ছাড়ুন। এই ভাই তুমি চুপ থাকো, সবসময় অ্যাসিস্ট্যান্ট গিরি দেখাতে এসো না, ওকে? আমার ভাই, আমরা বুঝবো, ঠিক আছে? আজ কোনোভাবেই আমাদের অধিকার মিস করতে চায় না। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আয়ুষ। এসবের মানে কি? তোরা কি বাচ্চা? আমি বাচ্চাদের দেখেছি এমন করতে। কতটা বোরিং তোরা। চাবি দিয়ে ফার্স্ট সামনে থেকে সর।
পাশ থেকে আরিয়া নিজের হাত আফরানের থেকে সরাতে চায় কিন্তু পারে না। তখন থেকে একাধারে ছোটার চেষ্টা চালানোর কারণে জায়গাটা লাল হয়ে আছে। কিন্তু এখন আফরানের কথাটা শুনে বিরক্তি নিয়ে বলল, এমন করছেন কেন? আমি তো বলেছিলাম বিয়ে করব না। আপনি তো জোর করে বিয়ে করেছেন। সব কিছু তো নষ্ট হয়ে গিয়েছে। বিয়ের কোনো ফিলিংসই পেলাম না। এখন আবার এই সামান্য মজাটাও নষ্ট করতে চাচ্ছেন কেন? আপনার তো নাকি 1000 কোটি টাকা রয়েছে। তা ওসব কি গুলে গুলে খাবেন পানিতে? আরিয়ার কথায় আফরান আরিয়ার মুখশ্রীতে না তাকিয়ে দৃষ্টি অন্যদিকে রেখে বলল, নয়তো নিশ্চিত সবটা মুহূর্তেই শেষ হয়ে আফরানকে ঠান্ডা বানিয়ে দিবে। তুই কি আমার বিয়ে করাবো? আমার তো মোটেও বিশ্বাস হচ্ছে না। ওদের হয়ে কথা বলছিস কেন? হ্যাঁ, এখন থেকে টাকা উড়ানো শুরু করে দিচ্ছিস দেখছি। আর কদিন পরে তো মনে হয় আমার। আফরানের কথা শেষ না করতে দিয়ে সামিরা বলল, ভাইয়া আরও তো আমাদের পক্ষে আছে। আরুর কথা শুনে হলেও তো আমাদের কথাটা মানতে পারেন। আমাকে কি বউয়ের চামচা মনে হচ্ছে তোমাদের কাছে? বউ যা বলবে তাই শুনতে হবে? আয়ুষ হঠাৎ হু হু করে হাসতে লাগলো। ভাই আমার প্রেমে পড়েছে, বছর 5-4 তো হবেই। এখন নিজের নিয়ন্ত্রণের কারণটাই বুঝতে পারলো না। সে যাই হোক, শোন, ফার্স্ট বের কর টাকা, হয়তো কিন্তু সত্যি আজ চাবি পাবি না। এখানেই বউ নিয়ে থাকতে হবে। আয়ুষের সাথে স্বর মিলিয়ে আরিয়া বলল, একদম রাইট ভাইয়া। কিছু টাকা পকেট থেকে বের করতে পারছে না। এ তো দেখছি কিপ্টের উপরের। আজটুকু বলতে আফরান আরিয়ার হাতটা আরেকটু শক্ত করে ধরল। এইটাকে এক প্রকার খামচি বলা যায়। কত চাই? আয়ুষ এক হাতে অন্য হাতের তালুতে মেরে বলল, এই তো লাইনে আসলি। আমরা আছি 4 জন। তার মানে তোর পকেট থেকে আমাদের হবে না। চেক লাগবে মোট 8 লক্ষ টাকা। চট করে দিয়ে দে ফার্স্ট। আফরান বিস্মিত গলায় বলল, হোয়াট? পাগলামো বন্ধ কর, সামনে থেকে সর। তুই তো তখন বললি আমরা ছোট নেই, সো বড়দের মতোই বললাম দিয়ে দে, নয়তো সত্যি আজ বউয়ের সোহাগ মিস করবে। আয়ুষের কথাটা শুনে আরিয়া নাক মুখ কুচকে পড়ল, একদম বাজে কথা বলবে না ভাইয়া। এই লোকটার সাথে কে থাকবে? আমি? ইম্পসিবল এটা। উনি ওনার টাকা পয়সা আর বিজনেস নিয়েই থাকুক। আফরান এবার অসহ্য হয়ে বিরক্ত নিয়ে তানভীরের দিকে তাকায়। তানভীরের সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা কাগজ বের করে আফরানের সামনে ধরে, কলমটাও এগিয়ে দিল। আফরান চুপচাপ সাইন করে আয়ুষের দিকে হাত বাড়িয়ে দিল। আয়ুষ আফরানের হাত থেকে এক টানে চেক পেপারটা নিয়ে নিল, বলল, মনে হচ্ছে আর একটু বেশি চাইলেও হতো। কথাটা বলে আয়ুষ দুষ্টু হেসে চাবিটা আফরানের দিকে ছুঁড়ে মেরে বলল, শ্যামু, তোর ভাগেরটা কিন্তু আমার। ওকে, তোর তো টাকার প্রয়োজন নেই, আমার প্রয়োজন, তাই না? কথাটা বলে এক চোখ টিপে আফরান পাশ কেটে যেতে যেতে কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে শ্বশুর বানানোর ব্যবস্থাটা কিন্তু জলদি করে দিস ভাই। আমি কিন্তু নাতনি নাতনি সহ বড় আব্বুর জায়গাটা না নিয়ে এই পৃথিবী ছাড়তে চাই না, একটু বোঝার। আফরান রাগী চেহারায় দাঁত পিষে বলল, তোকে তো। আফরানের কথা শেষ হওয়ার আগে আয়ুষ দৌড়ে অট্টহাসিতে মত্ত হয়ে জায়গা ছাড়ে। পাশ থেকে সাদিক, প্রেমা, সামিরাও বুঝতে বাকি নেই আজ ফিসফিস করে কি বলতে পারে এই মুহূর্তে। মুচকি এসে সবাই জায়গা ছাড়ে। আফরান বিরক্ত হয়ে লক খুলে ভেতরে ঢুকে আরিয়াকে টেনে নিয়ে খাটের উপর ছুঁড়ে ফেলে। আরিয়া খাটের উপর হুমড়ি খেয়ে পড়ে। আফরানের দীর্ঘক্ষণের স্পর্শ কাতর জায়গাতে ঘষতে ঘষতে চিচিয়ে বলল, আপনার কি বুদ্ধি জ্ঞান কিছু নেই? আমার কি ব্যথা লাগে না? আশ্চর্য। আর বাড়ির মানুষদের কি চোখে পড়েনি? বাড়ি ভর্তি মানুষের সামনে নতুন বিয়ে করে এভাবে কেউ টেনে হেঁচড়ে নিয়ে আসে? কোনো নিয়ম নেই নাকি? সব সময় নিজের মতো কেন করেন? অন্যের কথা তো একটু ভাবতে পারেন। আরিয়ার কথাগুলো পাত্তা না দিয়ে আফরান খাটের পাশে ছোট চুলের উপর জগ থেকে পানি ঢেলে এক শ্বাসে সবটা শেষ করে স্বাভাবিক হয়। এতক্ষণে যেন দম আটকে বন্ধ হয়ে আসছিল। চারিদিকে লোকজনের কাছে কেমন যেন নিজেকে বন্দি বন্দি মনে হচ্ছিল। কিন্তু গ্লাসটা রাখতে যে কপাল কুচকায়। পাশেই এক গ্লাস দুধ রাখা, দেখা মাত্র হালকা শব্দে কেঁপে উঠে মুখের উপর ডান হাতটা মুঠো করে ধরে। সঙ্গে সঙ্গে এতক্ষণে সবটা খেয়াল করল আফরান। চারিদিকে সুবাসিত ফুলের স্নিগ্ধ ঘ্রাণ। ভালোভাবে উঠে দাঁড়িয়ে নিজের রুম চারিদিকে একবার চোখ বুলালো। খাটের চারপাশে কাঁচা ফুল ঝুলে আছে, বিভিন্ন প্রকৃতির ফুল। খাটের মাঝে গাঢ় লাল গোলাপের পাপড়ি দিয়ে বড় করে
লাফ তৈরি করা হয়েছে, আবার বালিশের ঠিক একটু নিচে দুটো মন কাড়া সাদা গোলাপ রঙের শাপলা ফুল রাখা, কি সুন্দরভাবে ফুটে আছে, একটু নষ্ট হয়নি। বিছানার চাদরটা আজ নিউ কালেকশন, সাদার মাঝে গোলাপি রঙের ফুলের কারুকাজ করা। কাঁচা ফুল আর চাদর যেন মিশে গিয়েছে, কোনটা আসল কোনটা নকল ফুল চাদরে রঙিন করা হয়েছে সেটা বোঝার উপায় নেই। এসব কখন করেছে, কে করেছে? সাহস হয় কি করে না বলে আমার রুমে আসার? আয়ুষ করেছে তাই না? ওটাকে তো আমি ভাবার মাঝে আরিয়া চেঁচিয়ে বলল, কি ভাবছেন তখন থেকেই? কি বলছি শুনতে পাচ্ছেন না? এভাবে কি দেখে যাচ্ছেন? আফরান আরিয়ার গলা শুনে ভাবনা থেকে বের হয়ে পরিহিত কোটটা খুলে হাতে নিয়ে সামনে হেঁটে গিয়ে কাবার্ড খুলে ঝুলিয়ে রেখে সোজা ওয়াশরুমে যেতে লাগলো। আরিয়া বিরক্ত কণ্ঠে বলল, আমার সাথে ভাব দেখাচ্ছেন? উত্তর দিচ্ছেন না কেন? আশ্চর্য তো। আফরান এবারও আরিয়ার কথা না শোনার মতো করে ওয়াশরুমে ঢুকে গেল। নিজেকে বড্ড অপমানিত মনে হলো আরিয়ার কাছে। একবারও কেন তাকানো না? সে আসার পর থেকে লক্ষ্য করেছে কতবার কথা বলেছে, একবারও না তাকিয়ে কথা বলেছে। তাকে কি সুন্দর লাগছে না দেখতে? খারাপ দেখাচ্ছে এতটাই যে তাকানোর কোনো প্রয়োজনই মনে করছে না। আমাকে বিয়ের সাজে কেমন লাগছে দেখতে এটাও তো একবার বলতে পারতেন। এমনিতেও তো সারা দিন ছিলেন না বাড়িতে, কতটা সময় দেরি করে এসেছে। আমার যে রাগ হচ্ছে উনি কি বুঝতে পারছেন না? আমি রাগ করলে ওনার কিছু যায় আসে না হয়তো। হ্যাঁ এটাই হবে, থাকবো না আমি এখানে। কত কিছু ভেবেছিলাম আজকের জন্য, সব সময়ের মতো অন্তত আজকে ওনার থেকে কথা শুনতে হবে না। আচ্ছা ওসব না হয় বাদই দিলাম, আমাকে এতটা সময় অপেক্ষা করিয়েছে বলেও তো সরি বলতে পারতো তাই না? ওসব কিছুই তো করলো না, উল্টো আগের মতোই ধমকাচ্ছে, আবার একবারও তাকাচ্ছেও না। কথাটা ভাবতে আরিয়ার ভেতরটা কেঁপে উঠে বিষণ্ণতায় ছেয়ে যায় তার কোমল হৃদয়খানা। চোখ ভিজে আসে মুহূর্তে। তার মধ্যেই আফরান ফর্মাল ড্রেসে ট্রাউজার প্লাস শার্ট পরে বের হয়ে এসে মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার মধ্যে থেকে আর চোখে আরিয়ার দিকেই তাকে আবার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে ফেলে। বাম হাতে শার্টের উপর দিয়ে বুকের হৃৎপিণ্ড বরাবর হাত রাখে। কতটা মারাত্মক এই মেয়ের রূপ দিয়েই তাকে গ্রাস করে ফেলে। এই গোলাপি রংটাতে কি আছে এমন? সেই 4 বছর আগে এই রংটাতে পাতলা শাড়ি পরেছিল, যার রেশ আজও কাটিয়ে উঠতে পারেনি আফরান। সেদিন নিজেকে যথেষ্ট কন্ট্রোল করেছিল, আজকেও নিজেকে কন্ট্রোল করবে, কিন্তু আজ তো সেদিন থেকেও ভিন্ন, শতগুণ বেশি সুন্দর লাগছে। তাই তো ওই অভিমানী দৃষ্টি মিলিয়ে অভিমান ভাঙাতেও ইচ্ছে হচ্ছে না। আর আজ ছোট নুস পাথরটা নিউ লুক দিচ্ছে আরিয়াকে, উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে ওই হৃদয় হরণী হলুদ ফর্সা মুখশ্রীতে। 3 বছর আগে সেই রাতে যেই ভয় ঢুকেছিল আরুর ভেতর, আবারও সেই ভয়টুকু ওর ভেতরে আসতে দেব না। আমি শুধুমাত্র ওর সাথে কিছু সময় কাটাতে চাই। আমার ক্লান্তিগুলো ওকে দেখার মাঝেই বিরক্ত হয়ে যায়। ব্যাস, লাগবে না আগের মতো ওর ভেতরে ভয় ঢুকিয়ে দেয়া। আমিও চাই আরও আমাকে সর্বোপরি সব কিছু নির্দ্বিধায় বলুক, আমার মাঝে নিজের শান্তিটুকু খুঁজে পাক। এইটুকু বুঝে গিয়েছি বউ আমাকেই চায়, আর এতেই তো চলবে, আর কিচ্ছু চাই না আমার। কথাগুলো ভাবার মাঝে দরজায় কেউ করা নাড়ল। কপাল কুচকে সেদিকে তাকায় আফরান। আরে ভেবেছ তো সামিরা বা প্রেমা অথবা আয়ুষ হবে, এটাকে সুযোগ ভেবে চোখ মুছে চট করে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। জাফর সাহেব সামনে হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। চাচা যান ভেতরে আসো না। আরিয়া কথাটা মুখের উপর জোর করে হাসি টেনেই বলেছে। জাফর সাহেব গম্ভীর আওয়াজে বলেন, এটা নাও। কথা মতো হাত থেকে আরিয়া সেটা নিয়ে আগের কথাটাই পুনরাবৃত্তি করলো। জাফর সেখানে দাঁড়িয়ে থেকে আফরানকে উদ্দেশ্য করে বলল, সমস্ত লোকজনের সামনে আজকের ব্যবহারটা তুমি ঠিক করনি আফরান। তবু এসব এখন বলে লাভ নেই, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। কিন্তু তোমাকে আজ দুটি কথা বলতে চাই। আমি জানি না তোমাদের মাঝে কি চলছে, তোমরা সত্যি একে অপরের প্রতি সন্তুষ্ট কিনা, তবে আমার ধারণা মতে তোমরার মাঝে আমি মামুনির প্রতি বিশেষ কিছু দেখছি। কিন্তু শোনো, অতিরিক্ত কিছু ভালো না আফরান, তাই সীমার মধ্যে থাকো। এমন কিছু করো না যেন মামুনের দ্বিতীয়বারের মতো বাধ্য হয়ে চলে যেতে হয়, কিংবা এই ধরনের কিছু।
কথাগুলো বলে জাফর চুপচাপ যেভাবে এসেছে সেভাবেই চলে যায়। জাফরের কথাগুলো শুনে আফরান কপাল কুঁচকে পেছন থেকে আরিয়ার দিকে চোখ রাখে আবারও। জাফর যেতে আরিয়া আবারও আগের মতোই ঘুরে হাত থেকে খাবারগুলো নিয়ে খাটের পাশে ছোট্ট সাইড টেবিলে রাখে। আফরানকে উদ্দেশ্য করে বলল, আমি সবগুলো খুলে ফেলবো। আফরান শার্টের হাতা গোটাতে গোটাতে আবারও আরিয়ার দিকে না তাকিয়ে আয়নার সামনে যেতে যেতে বলল, আমাকে শুনিয়ে বলার কি আছে, যা ইচ্ছে কর। আরিয়ার গা যেন ঝলসে যাচ্ছে। আফরানের ব্যবহারগুলো অতৃপ্ত হয়ে হাত থেকে মুঠোবর্তী চুড়িগুলো খুলতেই লাগলো আরিয়া, আর মনে মনে আফরানকে যাচ্ছে তাই ইচ্ছা শুনিয়ে যাচ্ছে। উনি নাকি বিয়ে করেছেন, অথচ বিয়ের আগে তো পিরিতের শেষ ছিল না। কোথায় উড়ে গেছে সেই লাভ জার্থ গুলো এখন? এই কারণেই মনে হয় মানুষ বলে পুরুষ মানুষ বিয়ের পর চেঞ্জ হয়ে যায়। এইসব মনে মনে বলতে বলতে চুড়ি খোলা শেষ করে কানের দুল খুলতে শুরু করে আরিয়া। প্রথম জিনিসটা ঠিকভাবে খুলতে পারলো, অপর কানের বেলায় ধৈর্য হারা হয়ে একটানে হুক না খুলেই টান মেরে অপর কানের দুলটা খুলে সাথে স্মিত আহ শব্দে উচ্চারণ করে নিজেই চোখ বন্ধ করে নেয়। চোখ থেকে অগোচরেই পানি বের হয়। আয়নাতে আফরান আরিয়ার প্রতিটি রিয়াকশন দেখছে আর মুচকি মুচকি হাসছে, কিন্তু এইটা করবে সেটা ভাবেনি। আরিয়ার অবস্থা থেকে আফরানের সবচেয়ে বিরক্তিকর মুহূর্তটা এই মুহূর্তেই মনে হচ্ছে। দ্রুত পায়ে গিয়ে আরিয়ার ব্যথাতুর কানে হাত রেখে থমকেই বলতে লাগলো, প্রবলেম কি তোর? এমন করছিস কেন? কি করেছিস? এটা দেখ তো, লাল হয়ে গিয়েছে পুরো। কথাটা বলে আফরান জায়গাটাতে ফু দিতে লাগলো। আরিয়া আফরানের থেকে নিজেকে আকস্মিক কিছুটা পেছনে সরিয়ে নিয়ে বলল, একদম ছবে নামায় থাকুন আপনি নিজের মতো, কাছে আসবেন না আমার। বেশি কথা বলছিস, তখন থেকে বাড়াবাড়ি করে যাচ্ছিস। কি করেছি আমি? কোনটা বাড়াবাড়ি মনে হচ্ছে আপনার কাছে? আপনি বিয়ের কনেকে একা বসিয়ে দিয়ে চলে গিয়ে লেট করে এসেছেন, এটাতে আমি রিয়েক্ট করেছি। এই কারণে আপনার ভুলটা চোখে পড়ছে না আপনার ভুলটা আপনার চোখে পড়ছে না? অবশ্য আপনি তো নিজের ভুলটা কখনো দেখেনি নাই। এভাবে সেজেছি কার জন্য? একবারের জন্য বলেছেন কি কেমন দেখতে লাগছে? নিজে আয়নাতে দেখার জন্য সেজেছি আমি। অন্তত আজকের জন্য হলেও নিজেকে একটু বলতে আফরান কপাল কুঁচকে পড়ল। কি বলতে যাচ্ছিস? আজকের জন্য বলতে কি বোঝাতে যাচ্ছিস? দেখুন, আমাকে একদম আজ কনফিউজ করার বৃথা চেষ্টা করবেন না। আজকের দিনটা একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এটা আপনি বা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। সো অভিনয় করবেন না একদম। কথাটা বলেই আরিয়া মাথার হিজাবটা থেকে পিন ছাড়াতে শুরু করে। উল্টা পাল্টা এই সবটা আফরানের ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছে, বুকটা খাখা করছে। এই মেয়ে যে তার এই সাজসজ্জা দিয়ে আফরানকে কিভাবে পুড়িয়ে দিচ্ছে, অসম্ভবকে সম্ভব করতে পারে সবকিছু, কিন্তু আজ সেটাও অসম্ভব বলে গণ্য হবে। আজ আরিয়ার এই রূপকে কোনো কিছু দিয়ে পিছিয়ে দিতে সম্ভব হবে না। আকস্মিক আফরান আরিয়া আরেকটু কাছে গিয়ে পিনে হাত রাখা ব্যস্ত হাতটাতে ধরে নিজের রাগ কন্ট্রোল করে বলল, তুই কি চাচ্ছিস বলবি? এত তেজ কিসের? কার সাথে এমন রাগ দেখাচ্ছিস? লেট করেছি বলে এইটুকু অপেক্ষা করতে তোর এত রাগ? আমি কতটা বছর অপেক্ষা করে গিয়েছি। ওসব কে বলবে? দেখ আরু, আমার জরুরি কাজ ছিল তাই যেতে হয়েছে। যদি তুই মনে করিস তোর জন্য আমি নিজের প্রফেশন ছেড়ে দিব, ওসব বাজে কথা মাথা থেকে ছেড়ে ফেল, বুঝলি? আরিয়ার চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো রাগের কারণে অথবা ভেতরে চাপা কষ্টগুলো চোখে প্রকাশ পাচ্ছে, মুখে প্রকাশ করতে না পেরে। হাত ছাড়ুন। আবারও শুরু করেছিস? একদম রাগাস না বলে দিচ্ছি, ভালো হবে না তোর জন্য। লাগবে না আমার ভালো, হাত ছাড়ুন। আফরান কপাল কুঁচকে কিছু একটা আরিয়ার চোখের দিকে তাকিয়ে পরক করে আস্তে করে নেশালো গলায় বলে উঠল, একবার গভীর চোখে আমার দৃষ্টিতে তাকিয়ে দেখ, এই আখিদয় কি বলছে। এভাবেই থাক না প্লিজ, এগুলো খোলার কি দরকার? তোকে খুব মারাত্মক লাগছে আরু, কসম করে বলছি তোকে, সান্ত্বনা নয়। আমার অভিভক্তি প্রকাশ করেছি শুধু। এই ঘায়েল করা চাহনি ফেলেই নির্বাক করে দিয়েছিস আমার জানাটি। কি বলবো আমি, কি বলা, আচ্ছা কি বলবো আমি, কি বলা উচিত? শুধু এইটুকু বলি, তোকে এই রঙে ভীষণ রকম লাগে আমার কাছে। যদিও তোকে সবসময় নতুনভাবে দেখি, সব সময় এক এক রূপে সামনে আসিস, নতুন করে বলার কিছু নেই।
কিন্তু আজ সত্যি তোকে আরফান চৌধুরীর বউ লাগছে। কিন্তু তোকে এইভাবে দেখতে থাকলে পাগল হয়ে যাব, যার জন্য ভুল কিছু করে ফেলবো। তখন আবারও আমাকে নিয়ে তোর ভেতরে অপ্রকাশিত ভয় কাজ করবে, যেটা আমি এখন আর চাই না। আফরানের কথাগুলো অগোছালো ছিল ঠিকই, কিন্তু প্রতিটি কথা ছিল এক রাশ আবেগ। কখনো তো এমন করে কারোর সাথে কথা বলেনি, প্রথমবার বলছে, সেটাও একটু অমিল। আরিয়া বুঝতে পারছে প্রতিটি কথা ছিল আরিয়ার মানসিক শান্তিপ্রবণ, যে উত্তেজনা নিয়ে এতক্ষণ রাগে শরীর জ্বলে যাচ্ছিল, সবটা এখন নিস্তেজ হয়ে গিয়েছে, শান্ত হয়েছে। অশান্ত এই মন শুধু কিছু বাক্য শুনে। চোখের কোণে বিন্দু জলকণা জমেছে। এমন কেন হচ্ছে জানে না আরুর হৃদয়ে। আরু এক দৃষ্টিতে এখন আফরানের কথাগুলো ভেবেই যাচ্ছে, চোখে চোখ রেখে উষ্ঠদয় কাঁপছে হালকা, যেন আফরানকে খুব করে টানছে না চাইতো। আফরানের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে আরিয়ার ওই ঠোঁট জোড়া, ঠিক সেখানটায় নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। আরিয়ার হৃৎপিণ্ডের ঘন আওয়াজ আফরানকে আরো আকর্ষণ দিয়ে ডাকছে। মুহূর্তে চোখ বন্ধ করে আরিয়ার দিকে নিজেকে এগিয়ে নিতে গিয়েও থেমে যায়। আরিয়ার হাতটা ছেড়ে দিয়ে সামনে থেকে সরে পেছনে ঘুরে নিজের শার্টের বুকের পাশের একটু অংশ হাতে নিয়ে ঝাড়তে শুরু করে। অন্য হাতে হাত পাখার মতো বাতাস দেওয়ার চেষ্টা চালায় মুখের উপর। এসি চলছে, তবুও যেন গরমের কমতি নেই। আজ এসিটাকে বৃথা মনে হচ্ছে এই রুমটায়। আফরানের আকস্মিক এমন কাজটা বোঝার হদিস মিল না আরিয়ার, তবে এতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছে মনের ভিতর। নিজেই তো বললো ভালো লাগছে, তবে কাছে এসেও কেন চলে গেল? তখন আবার আগের কথা তুলে দিল কেন? আগের বিষয়টা এরকম ছিল, এখন এটা আরেক রকম, তাই না? নিজেকে একটু স্বাভাবিক করে আফরান বলল, ঘুমিয়ে পড়, আর ভয় পাওয়ার কিছু নেই, ওকে? কথাটা বলে আফরান আবারও আরিয়ার পাশ কেটে গিয়ে গ্লাসে পানি ঢেলে মুখে তুলল। পেছন থেকে আরিয়া বলে ওঠে, আফরান এগুলো খুলে ফেলবো নাকি এভাবেই থাকবে? প্রশ্ন শুনে ঘাটের অপর পাশে যেতে যেতে বলল, সেটা তুই জানিস, আমি কি বলবো? আরিয়া আবারও জিদ্দি কণ্ঠে বলল, শুনেছি বউদের এসব হাজবেন্ডরা খুলে দেয়, আপনিও কি আমাকে? আফরান থমকে বলল, এই সত্য করে বলতো চাচ্ছিসটা কি? আফরানের প্রশ্ন শুনে পাশ থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে আফরানের কাছে এসে গ্লাসটা আফরানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা মেবি বউরা স্বামীকে দেয়। আফরান কপাল কুঁচকে বলল, তোর তো দেখছি বউ হওয়ার ভীষণ শখ জেগেছে। চুপচাপ গিয়ে শুয়ে পড়, বুঝলি? এসব আজগুবি ন্যাকা বউদের মতো কাজ করিস না। ওকে, বাট এটা নিয়ে নিন, পরে দেখা যাবে সকালবেলা এটা এভাবেই থেকে গেল, তখন জিনিসটা নষ্ট হবে। তা তুই খেয়ে নে, আমাকে কেন বলছিস? এটা হাজবেন্ডদের খেতে নয়, বউদের নয়। আরিয়ার কথাটা শেষ হতেই আকস্মিক আফরান আরিয়ার দুবাহু ধরে হ্যাচকা টানে কাঠের উপর ফেলে দেয়। বিষয়টা এমন ভাবে হয়েছে যে আরিয়ার কাছে মনে হলো সে ঠাস করে পড়ে কোমর ভেঙেছে। হাত থেকে দুধের গ্লাস নিচে পড়ে ভেঙে চিরে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছিটিয়ে আছে। খাটের উপরের গোলাপের পাপড়ির তৈরি লাভটুকু চারিদিকে এলোমেলো হয়ে গিয়েছে। আহ, দিলেন তো আবার কোমরটা ভেঙে। আবার হঠাৎ কি হয়েছে বলতে পারবেন? কাচরা পরে আরিয়া শোয়া থেকে উঠতে লাগলো, কিন্তু সেই সুযোগটা আর হলো না। আফরানও এক লাফে উপরে উঠে আরিয়ার দুই পাশে দু হাত শক্ত করে ধরে খাটের সাথে মিশিয়ে বলতে লাগলো, বারবার হাজবেন্ড শব্দটা ইউজ করে আমার মাথাটা হ্যাং করে দিচ্ছিস দেখছি। ভাবলাম তোর রূপ দেখে দেখে সারাটা জীবন কাটিয়ে দেবো, এখন তো দেখছি তুই নিজেই আমাকে ইচ্ছে করে নিজের দিকে টেনে নিচ্ছিস। তারপর যখন সত্যি স্বামীর অধিকার নিতে চাইবো, তখন তো চেঁচিয়ে হাজারটা অভিযোগ বসাবি, নিজে এসব করবি, আর তখন আমি কাছে আসলেই তোর বাহানা শুরু হয়ে যাবে। আহ, কি করছেন? হাত ছাড়ুন বলছি। হাজবেন্ডকে কি ভাই বলে ডাকবো? আপনি তো বলেন ভাই না ডাকতে, তাহলে কি ডাকবো আমি? মিস্টার মাফিয়া? ওটাতেও নিষেধ করেছে, তবুও ওটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। এটাও ছাড়ার চেষ্টা করছি। সবগুলোই যদি বাদ দেই, বলবোটা কি তাহলে? আজব তো। নিজের হাজবেন্ডকে মাফিয়া বলতে তোর লজ্জা করে না? আর কিসের ভাই? ফালতু শব্দ আবার মাথায় আনছিস কেন? আশ্চর্য তো, আমি কখন বললাম? আমি তো বুঝিয়ে বলেছি শুধু। হাজবেন্ড ডাকতে না পারলে আর কি বলবো, দয়া করে সেটা আপনি নির্ধারণ করুন প্লিজ। এখন ছাড়ুন, উঠবো আমি। উফ, কোমরটা শেষ করে দিলেন তো। সেটা তো আমি জানি না। নিজের ভালো চাইলে হাজবেন্ড বলতে পারবি না,
ওটা ওটা বললে নিজেকে পাক্কা বিবাহিত মনে হয়, তখন কিন্তু তোর উপর দিয়ে সবটা যাবে, বুঝলি? কথাটা বলে আরিয়ার হাত দুটি ছেড়ে দিয়ে হাতের তালু শক্ত করে ধরে নিজেই আরিয়াকে উঠিয়ে বলল, সব চেঞ্জ কর যা। ভেবেছিলাম ঘুমিয়ে গেলে বসে বসে দেখবো, বাট পারবো না মনে হয় নিজেকে। এইটুকু বলেই থেমে গিয়ে আবারও বলল, ওহ গড, সব উল্টাপাল্টা কথা বলছি আজ। সামনে থেকে যা, আর এসব চেঞ্জ কর। লোকটা কি সবসময় এমনই থাকবে? এই ভালো তো এই খারাপ, এটাকে কি বলা যায় খোদা মালুম। আরিয়া ডান পাশ হয়ে শুয়ে আছে, মনে মনে বজ্জাতি লোকটাকে বকছে। এমন করে ধমকিয়ে কেউ ঘুমাতে পাঠায়? কথাই বলবো না ওনার সাথে। কিছুক্ষণ আগেই আহা কি সুলভ সুশীল বাক্যগুলো মুখোদ্গত করেছিলেন, আর এখন এসে কি সব বলছে। সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হয় এই লোকটার।